ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কয়েক হাজার হেক্টর জমির রবি শস্য নষ্ট, অসহায় কৃষক। এবছর বেচাকিনা তো দূরের কথা, খাওয়ানটাই আমার ওইখানে 63% জমিতে ছিল তিল, তা তুলতে পারিনি। 5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারি এবং বেসরকারি কোনো ত্রাণ আসে না। এখানে 30 কিলোমিটার বেড়িবাঁধের মানে অধিকাংশ জায়গা ভাঙা। 7 বছরেও ঘূর্ণিঝড় আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। নদীতে সব ঘর বাড়ি ভেঙে গেছে, সেই জায়গায় টুসনিক জায়গা পাইছে, সেই জায়গায় আমরা বাস করি। খুব কষ্টের দিনকাল যায় আমাকে। মানুষের আসলে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, না আছে চিংড়ি চাষ, না আছে ধান। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্তর্জাতিক আদালতে বিএনপি জামায়াতের অভিযোগের কোনো ভিত্তি নেই, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। বিমানের নিরাপত্তা ইস্যুতে 7 দেশের সঙ্গে বৈঠক। বড়পুকুরিয়া মামলা বৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে দুর্নীতির প্রাথমিক সত্যতা। নাশকতা মামলায় 27 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মুন্সিগঞ্জে 5ম দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, 6 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 10। অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের। ভালোবাসো শুধু ভালোবাসো। প্রেম জাগরণ আর দ্রোহের কবি নজরুলের 117তম জন্মবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা। দিনব্যাপী নানা আয়োজন। বাংলাদেশে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিএনপি জামায়াতের করা অভিযোগের কোনো আইনগত ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউটর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি একথা জানান। এছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর জাপান সফর বিষয়ে বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াতের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল দেশে মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার সঙ্গে জড়িত সরকার। এ বিষয়ে বছর 2 আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। তবে সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ট্রাইব্যুনালটির প্রসিকিউটর জানিয়েছেন এ ধরনের অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাননি তারা। অভিযোগগুলো সম্পর্কে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন যে এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে জামাত, বিএনপি এবং তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ এবং বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রায় কার্যকরের পর ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তুরস্ক, ডেকে পাঠায় দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকেও। তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি তাতে দুদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তারা যে বিবৃতি দিয়েছে তো এখন সেটা তারা দিয়েছে, তো কি করব, কিন্তু স্বাভাবিক যে সম্পর্ক সেটা চলমান রয়েছে। কোনো সম্পর্কের মধ্যে কোনো চিড় ধরেনি, কোনো অসুবিধা হয়নি। ব্রিফিং এ জানানো হয় গ্রুপ অফ 7 এর বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বৃহস্পতিবার দেশটিতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিশ্বে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও আমন্ত্রিত হিসেবে অংশ নেবেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিমানের নিরাপত্তা ইস্যুতে 7টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান ও কূটনৈতিকরা। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক ও বেসামরিক বিমান চলাচল সচিব এস এম গোলাম ফারুক।
বিকেল 4:30টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তবে তার সাক্ষ্যে ও তথ্য প্রমাণে বিচার করবে বিচারিক আদালত। বেগম জিয়ার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আগামী 12 জুন এই মামলায় বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়া সহ 11 আসামির হাজিরার দিন ধার্য রয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কাজে ঠিকাদার নিয়োগে অনিয়মের কারণে রাষ্ট্রের 158,75,00,000 টাকা ক্ষতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে 2008 সালে মামলাটি করে দুদক। ওই বছর বেগম জিয়া মামলা বাতিল চেয়ে আবেদন করলে বিচার কাজ স্থগিত করেন উচ্চ আদালত। গত বছর এই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বুধবার যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। রায়ে বলা হয়েছে, এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে, যা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিবেচনা করবে বিচারিক আদালত। পাবলিক মানি এক্সচেকার থেকে যেটা রাষ্ট্রীয় ক্ষতি, তার প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে এবং ম্যানসিয়া আছে কি নাই, উনি বিং এ পাবলিক সার্ভেন্ট, উনি যে রিটেন্ডারের যে প্রপোজাল ছিল সেটা এগ্রি না করে উনি যে সরাসরি দিয়ে দিল, কাজে এখানে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। তবে এই সত্যতার কতটুকু ভিত্তি সেটা বিচারিক আদালত মৌখিক ও দালিলিক সাক্ষীর মাধ্যমে এটা নির্ধারিত হবে। যদিও বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি করতে চাচ্ছে, এটা মামলায় চলতে পারে না বেগম খালেদার বিরুদ্ধে। আমরা অবশ্যই সর্বোচ্চ আদালতে যাব এবং আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করব। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগামী 12 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় ওই দিন বেগম জিয়া সহ 11 আসামিকে হাজির হতে হবে বিশেষ জজ আদালতে। তবে এই মামলায় জামিনে আছেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের অভিযোগে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। মামলায় পলাতক বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও হাবিবুন নবী খান সোহেল সহ 27 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। 18 জুলাই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন সহ বাকি আসামিরা জামিনে রয়েছেন। গত বছর বিএনপির কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানায় একটি গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করে পুলিশ। মুন্সিগঞ্জে পঞ্চম দফা ইউপি নির্বাচন সামনে রেখে দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সদরের মোল্লাকান্দিতে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারি ও স্বতন্ত্র প্রার্থী মহসিনা হকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত 10 জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বেলা 11:30টার দিকে কেন্দ্র দখলের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলমগীর। সন্ধ্যার সময় আরো থাকছে।
রোজায় কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি দক্ষিণের মেয়র খোকনের। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে এখনও তলিয়ে আছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 8টি ইউনিয়ন। 5 দিনেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এদিকে দুপুরে ভোলার তজুমুদ্দিনে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। চট্টগ্রাম ও ভোলা থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 21 মে চট্টগ্রাম উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলা। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1 লাখ মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুধু একরের পর একর ফসলি জমি নয়, ভেসে গেছে লবণের মাঠ ও মাছের ঘের। এদিকে রোয়ানুর 5 দিন পেরিয়ে গেলেও কোনো ধরনের ত্রাণ সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বঙ্গোপসাগর আমাদেরকে গ্রাস করে নিয়ে গেছে। অর্ধাহারে অনাহারে অনেকে এভাবে আছে, কোনো ত্রাণ এই পর্যন্ত আসে নাই আমাদের এখানে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে ভোলার তজুমুদ্দিনবাসী, কিন্তু 5 দিনেও মাথা গোঁজার ঠাঁই করতে পারেনি দুর্গত এলাকার মানুষ। খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে কোনো রকমে দিন পার করছেন তারা। ঘূর্ণিঝড়ের ঘর বাড়ি সব উড়াইয়া লই গেছে, কোনো অঙ্গ পরিবেশ, কোনো থাকার কোনো ইয়া নাই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই। এদিকে বুধবার দুপুরে তজুমুদ্দিনের দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ক্ষতিগ্রস্তদের তাদেরকে রক্ষা করা, আর যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমি তাদের টিন চাল দিয়ে ব্যবস্থা, টিন এবং নগদ টাকা দিয়ে ব্যবস্থা করব। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমির রবি শস্য নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা, তবে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে অস্বাভাবিক হারে বেড়ে যায় পটুয়াখালীর আগুনমুখা, পায়রা ও বিষখালী নদীর পানি। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়া, রাঙাবালি ও গলাচিপা সহ জেলার 8 উপজেলার বেড়িবাঁধের প্রায় 7 কিলোমিটার এলাকা ভেঙে যায়। জোয়ারের পানির পাশাপাশি দুদিনের বৃষ্টিতে তলিয়ে যায় এলাকার ফসলি জমি। এতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ কয়েক হাজার হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, মৌসুমের শুরুতে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির পর রোয়ানুর প্রভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। প্রত্যেক বছর আমি বছর খাইয়াও কিছু বেশি কিনি, এবছর বেচা কিনে তো দূরের কথা, খাওয়াটাই আমার ওইখানে হারবার কিনে খাইতে হবে। 63% জমিতে ছিল তিল, তা তুলতে পারিনি। তা তিল তোলার মতো সময় হয় না, মানে পুষ্টি হয় না, অপুষ্টি, এখন সে তিলও নষ্ট হয়ে গেছে। এদিকে কৃষি বিভাগ এখনো ক্ষয়ক্ষতির তালিকা তৈরি না করলেও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে 180 মেট্রিক টন চাউল এবং 2 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি এবং এই সমস্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতেছি এবং নিরূপণ করে সঠিক রিপোর্ট দেওয়া সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে রবি শস্য আবাদ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। জন্মবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ঢেকে যায় তার সমাধিসৌধ। অসাম্প্রদায়িক চেতনার এই কবির জন্মদিনে যেন শিশু, নারী, পুরুষ সব ধর্ম বর্ণের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাতে এসে মানবতার আদর্শে পুনরুজ্জীবিত হলো তার ভক্ত, অনুরাগী আর নজরুল প্রেমীরা। সমাধিতে ফুল দিতে এসে কবির সৃষ্টিকর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবি পরিবারের সদস্যরা। যে কবি শিশু, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ কোনো মননে ভেদাভেদ সৃষ্টি করেননি, তার প্রতি এভাবেই জানানো হয় ফুলেল শ্রদ্ধা। বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করতে বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমবেত হন সর্বস্তরের মানুষ।
জাতীয় কবির সমাধিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভক্ত আর অনুরাগীদের ভিড়। ফুলে ফুলে ঢেকে যায় কবির সমাধিসৌধ। জাতীয় কবির দর্শন সবার মাঝে ছড়িয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধ করে মানবতাবোধে দীক্ষিত হওয়ার অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। নজরুল হচ্ছে প্রেরণার কবি, নজরুল হচ্ছে এগিয়ে যাওয়ার কবি। নজরুল মানুষের জয়গান গেয়েছেন, মানবতার জয়গান গেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই তরুণ সমাজকে মানবতা বোধে আমাদের দীক্ষিত করতে হবে। জাতীয় কবি বলে সম্মান করি, তাহলে আমার মনে হয় তার সাহিত্য, তার সঙ্গীত আরো নিবিড়ভাবে চর্চা করা উচিত এবং সেটা ছড়িয়ে দেওয়া উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা নতুন ভাবে আবিষ্কার করছি প্রতিদিন। আমরা যেন তার জীবন দর্শন আমরা যেন ছড়িয়ে দিতে পারি। পূর্বসূরির আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার পরিবারের সদস্যরাও। কবির মানব জীবনে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানান তারা। বড় দাদার জন্মদিন, আর এখানে আমরা শ্রদ্ধা দিতে আসছি। আমরা চাই যে সারা বিশ্বে সারা দাদুর গান এবং কবিতার মাধ্যমে যাতে পৌঁছে যায়। নজরুল স্মরণে কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে প্রতিটি দিন তার চেতনাকে ধারণ করার কথা বলেন বিশিষ্টজনেরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর খবর। আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মোহামেডান। মিরপুরে প্রাইম ব্যাংককে 82 রানে হারিয়েছে তারা। অন্যদিকে বিকেএসপিতে অবশেষে জয়ের দেখা পেল তামিম ইকবালের আবাহনী। তাসকিনের পেস বোলিং তোপে আকাশী নীলরা হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। গতকাল বৃষ্টির কারণে আজ রিজার্ভ ডেতে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মিরপুরে মোহামেডানের দেয়া 225 রানের টার্গেটে আগের দিনে 1 উইকেটে 41 রান নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেন সাব্বির ও মেহেদী। কিন্তু এই জুটিতে 72 রান যোগ করে সাব্বির রহমান 41 রানে আউট হবার পরপরই 50 থেকে 2 রান দূরে থাকতে আউট হন মেহেদী মারুফ। দলীয় স্কোর 3 উইকেটে 118 রান। তখনও ম্যাচে ছিল প্রাইম ব্যাংক, কিন্তু নাইম ইসলাম জুনিয়র ও শুভাশিস রয়ের বোলিং তোপে প্রাইম ব্যাংক বাকি 7 উইকেট হারায় 34 রানে। মাত্র 142 রানে থামে তারা। নাইম 4টি ও শুভাশিস নেন 3টি উইকেট। এই জয়ে 8 ম্যাচে নেট রান রেটের ব্যবধান 12 পয়েন্ট সবার উপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রমজানে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অভিযোগ পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর গুলিস্তানে মোহাম্মদ হানিফ মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সরকারের পক্ষ থেকে আগে ভাগে দাম নির্ধারণ করে দেয় এবার দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করেন তিনি। এছাড়া খাদ্যে ফরমালিন না মেশাতেও ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন মেয়র। প্রতিটি বাজারে পণ্যের দাম টাঙিয়ে দেয়া হবে বলে জানান মেয়র। যে দাম দর বাজারে টাঙানো হবে আপনারা ঠিক সেই দাম দরে পণ্য যাতে বেচাকেনা হয় তা নিশ্চিত করবেন। যদি এর ব্যত্যয় ঘটে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো কাঁচা বাজারে কোনো বিক্রেতাকে ফরমালিনযুক্ত কোনো খাদ্যদ্রব্য বিক্রি করছে এমন অবস্থায় পাওয়া যায় আমরা কঠিনভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব। সন্ধ্যার সময় আরো থাকছে। হারলেই আসর থেকে বিদায়। আইপিএল এর সমীকরণের ম্যাচে কিছুক্ষণ পর মুস্তাফিজের হায়দ্রাবাদের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের একটি ভোজ্য তেলের কারখানায় অগ্নিকাণ্ডে 7 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রমিকরা জানিয়েছেন কাজ করার সময় বুধবার বিকেল 3টার দিকে হঠাৎ করে কারখানার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়লে 7 জন দগ্ধ হন। পাশের ইউনিট থেকে শ্রমিকরা ছুটে এসে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাত সম্পর্কে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে দগ্ধ শ্রমিকদের স্বজনরা জানিয়েছেন, কারখানার দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। আফগান তালিবানের নতুন শীর্ষ নেতা হিসেবে জঙ্গি গোষ্ঠীটির উপপ্রধান মৌলভী হাইবাতুল্লাহ আখুনজাদার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার তালিবান প্রকাশিত এক বিবৃতিতে প্রথমবারের মতো জঙ্গি গোষ্ঠীটির প্রধান মোল্লা মানসুরের মৃত্যুর বিষয়টিও স্বীকার করা হয়। এ সপ্তাহের শুরুতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নেতা মানসুরের নিহত হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। তবে পাকিস্তান এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের যথাযথ সম্মান রয়েছে, তবে দেশটিতে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। আইপিএল এর খবর। সাকিব, মুস্তাফিজ এই দুই তারকার জন্যই বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ আইপিএল এর এলিমিনেটর ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ। দু দলের ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো এবারের আইপিএলে সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আসরের শুরু থেকে দারুণ খেললেও মাঝপথে এসে জয়ের ধারায় ধাক্কা খায় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এলিমিনেটরে জায়গা করে নেয় হায়দ্রাবাদ। এর আগের দুবারের সাক্ষাতে দুবারই সাকিবের কলকাতার কাছে হেরেছে মুস্তাফিজের হায়দ্রাবাদ। তবে বাঁচা মরার লড়াইয়ে এখন পর্যন্ত 16 উইকেট শিকার করে সবার নজর কাড়া মুস্তাফিজ চাইবেন এই ম্যাচেও দলকে জয় এনে দিতে। অন্যদিকে নানা সমীকরণে এলিমিনেটরে জায়গা করে নেয়া সাকিবের কলকাতার আত্মবিশ্বাস আসরে হায়দ্রাবাদের কাছে না হারার রেকর্ড। এছাড়াও সুখবর, ইনজুরি সেরে একাদশে ফিরছেন ম্যাচ উইনার অলরাউন্ডার ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল। সাকিব মুস্তাফিজদের বিজয়ী দল একই মাঠে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক আদালতে বিএনপি জামায়াতের অভিযোগের কোনো ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। বিমানের নিরাপত্তা ইস্যুতে 7 দেশের সঙ্গে বৈঠক। বড়পুকুরিয়া মামলা বৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে দুর্নীতির প্রাথমিক সত্যতা। নাশকতা মামলায় 27 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মুন্সিগঞ্জে ৫ম দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। 6 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 10। অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় রবি শস্য নষ্ট। 7 বছরেও ঘূর্ণিঝড় আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। প্রেম, জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী আজ। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দিনব্যাপী নানা আয়োজন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।